পররাষ্ট্রমন্ত্রীর পদে থেকে জাতিসংঘে দায়িত্ব পালন করতে চান খলিলুর রহমান। কূটনীতিতে বাংলাদেশকে নতুন উচ্চতায় নেয়ার আশা। পুশিন ইস্যুতে কূটনৈতিক সমাধানে গুরুত্ব বিশ্লেষকদের। সব বিফলে গেলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরামর্শ। এবং যুক্তরাজ্যের পন্ট্রেপেট সিটির মেয়র হলেন বাংলাদেশে আমিনুর রহমান কাবিদ। টরন্টোর সিটি নির্বাচনে লড়বেন শারমিনা নাসরিন। স্বাগত জানাচ্ছি প্রবাসী সংবাদে, সঙ্গে আছি আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার পুরো খবর। পররাষ্ট্রমন্ত্রীর পদে থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করতে চান ডক্টর খলিলুর রহমান। দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, সাধারণ পরিষদের সভাপতি থাকাকালে নিজ দেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের নজির বিশ্বের অনেক দেশেই রয়েছে। তার এই অর্জন বৈশ্বিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এরপরই আলোচনায় আসে তিনি কি পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন নাকি পররাষ্ট্রমন্ত্রীর পদে থেকেই নতুন দায়িত্ব পালন করবেন। প্রায় ৪ দশক পর আবারও বাংলাদেশের একজন প্রতিনিধি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনের গৌরব অর্জনের ২ দিন পর দেশে ফেরেন খলিলুর রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। এরপর মুখোমুখি হন গণমাধ্যমের। সাধারণ পরিষদে ৮১তম অধিবেশনে ১ বছরের দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, অতীতেও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি থাকার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী পদে থাকার নজির আছে। আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী এই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আই ওয়াজ হিজ প্রাইভেট সেক্রেটারি, এবং তার সঙ্গে আমরা কাজ করেছি। উনি ২ পদেই পূর্ণকালীনভাবে কাজ করতে পেরেছেন। বাংলাদেশের এই অর্জনকে তিনি দেশের সাধারণ মানুষ ও আগামী প্রজন্মকে উৎসর্গ করেন। এই বিজয় বাংলাদেশের বিজয়। এই বিজয় আমাদের যে অভূতপূর্ব গণতান্ত্রিক উত্তরণ হয়েছে তার বিজয়। এই বিজয় আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর বিজয়। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সদর দপ্তরে দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে ডক্টর খলিলুর রহমানের। এর আগে ১৯৮৬-৮৭ সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। পররাষ্ট্রমন্ত্রীর পদে থেকেই তিনি সেই দায়িত্ব পালন করেন। জুবায়ের রাজিন, নিউজ 24, ঢাকা। আগামী ৭ জুন ৩ দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, জ্বালানির সহায়তা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। ৮ জুন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এছাড়া রাশিয়া সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন প্রতিনিধির সঙ্গেও সাক্ষাৎ করবেন। তার এই সফরে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন সহ বৈশ্বিক নানা বিষয়ে মত বিনিময়ের মধ্য দিয়ে ঢাকা মস্কো সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। ভারতের পুশিন ইস্যুতে কূটনৈতিক সমাধানের পথে হাঁটার পরামর্শ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা। দুই দেশের রাজনৈতিক সদিচ্ছাতেই সমাধানের পথ খুঁজছেন তারা। তবে সব চেষ্টা বিফলে গেলে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার কথাও বলছেন কেউ কেউ। গত মঙ্গলবার থেকে ২৪ ঘন্টায় শতাধিক মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চালায় বিএসএফ, তবে সবগুলোই ঠেকিয়ে দিয়েছে বিজিবি। বিস্তারিত থাকছে মাসুদা লাবনীর প্রতিবেদনে। গত রবিবার যশোরের বেনাপোল সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার বা পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানে সে চেষ্টা ব্যর্থ হয়। শুধু বেনাপোলই নয়, মঙ্গলবার থেকে ২৪ ঘন্টায় বিএসএফ এর ১০টি আলাদা পুশিন অপচেষ্টা ঠেকিয়ে দেয় বিজিবি। পরে ৪ জুন বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেয় বাহিনীটি। বিজিবি এবং এলাকার জনগণ সংঘবদ্ধভাবে একযোগে কাজ করে বিজিবি সার্বক্ষণিক টহল প্রহরা দিয়ে তাদেরকে আমরা সম্পূর্ণভাবে প্রতিহত করার চেষ্টা করি। ঝিনাইদহের যাদবপুর, খুলনার গোগা ও রুদ্রপুর, জয়পুরহাটের কয়া ও বাসুদেবপুর, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, নেত্রকোনার কচুগড়া এলাকায় পুশিনের চেষ্টা করে বিএসএফ। শুধু তাই নয়, মহেশপুর সীমান্তে প্রিজন ভ্যানে করে অন্তত ৩৫ জনকে পুশিনের চেষ্টাও চালানো হয়। বিজিবির তথ্য বলছে, গত বছর ৭ মে থেকে ডিসেম্বর পর্যন্ত ২৩৪৪ জনকে পুশিন করেছে ভারত।
এমন বাস্তবতায় সীমান্তে নজরদারি বাড়িয়েছে কোস্টগার্ডও। সীমান্ত সংলগ্ন অঞ্চলে গোয়েন্দা নজরদারি, ড্রোন সার্ভেলেন্স এবং আধুনিক প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা আরও জোরদার করেছে কোস্টগার্ড। নিরাপত্তা বিশ্লেষকরা জানান পুশিন আন্তর্জাতিক আইন ও ভারতের অভ্যন্তরীণ আইনের পরিপন্থী। পশ্চিমবঙ্গে যে বিজয় এসেছে বিজেপির, এই বিজয়টা এসেছে কিন্তু কাইন্ড অফ এন্টি বাংলাদেশ এন্টি ইসলামিক রেটরিক্স বা ন্যারেটিভগুলোকে প্রচারণা করে। ওই দেশে কোনো অবৈধ নাগরিক যদি অবস্থান করে, আপনার নিয়ম হলো ইউ গো টু, তাদেরকে নিয়ে আপনি আদালতে যান, আপনার দেশের আদালতে যান। এই নিরাপত্তা বিশ্লেষক বলেন, রোহিঙ্গাদেরও পুশিন করা হচ্ছে, তাদের সাথে সন্ত্রাসীরাও থাকতে পারে বলেও শঙ্কা তার। বাংলাদেশের মধ্যে একটা রিলিজিয়াস এক ধরনের সেন্টিমেন্ট আপনি তৈরি করবেন। নাম্বার 1, সিল দ্য বর্ডার, জনগণকে সম্পৃক্ত করতে হবে। তবে কূটনৈতিক পথে সমাধান না মিললে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরামর্শ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা। কাজ না হয় তাহলে আপনি আন্তর্জাতিক পর্যায়ে এটাকে উপস্থাপন করতে হবে। দুদেশের সম্পর্ক আরো খারাপ হওয়ার আগে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক সমাধানের পথে হাঁটার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। পলিটিক্যাল একটা উইল দরকার দুই দেশের। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ তুরস্ক সম্পর্কের নতুন বার্তা নিয়ে 2 দিনের সফরে ঢাকায় এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। প্রায় 6 বছর পর এটি কোনো তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর কোনো প্রভাবশালী দেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর হওয়ায় এই বিষয়টি কূটনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে। সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। আর এর পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তার। যুক্তরাজ্যের সাউথ ওয়েলসের পন্ট্রেপিট শহরের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর আমিনুর রহমান কাবিদ। 2026-27 মেয়াদের জন্য পন্ট্রেপিট টাউন কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে টাউন মেয়র হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে তিনি 2025-26 মেয়াদে শহরটির ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। টরন্টো সিটি নির্বাচনে স্কারবোরো সাউথ ওয়েস্টে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশি কানাডিয়ান শারমিনা নাসরিন। টরন্টো সিটির 20 নং ওয়ার্ডের স্কারবোরো সাউথ ওয়েস্টের সিটি কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে নিজের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন তিনি। দীর্ঘদিন ধরে জননীতি, কমিউনিটি উন্নয়ন এবং জনসম্পৃক্ত বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকা শারমিনা নাসরিন স্থানীয় বাসিন্দাদের প্রতিনিধিত্ব করার প্রত্যয় ব্যক্ত করেছেন। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে শুরু হয়েছে আলোচনা। দলের অভ্যন্তরে মতবিরোধ ও কম উপস্থিতি ঘিরে উঠেছে প্রশ্ন। রাজ্যের রাজনীতিতে মমতার কোণঠাসা হওয়ার গুঞ্জনও উঠেছে, যদিও এসব অস্বীকার করেছে তৃণমূল। বিশ্লেষকরা বলছেন, আগামী 8 জুন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকেই মিলতে পারে নতুন রাজনৈতিক দিক নির্দেশনা। দীর্ঘ 15 বছরে গড়ে তোলা মমতার দুর্গে হানা দেয় তারই এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী বিজেপির শুভেন্দু অধিকারী। এতে মমতা শুধু নবান্নের চাবি হারাননি, রাজ্যের রাজনীতিতেও হয়ে পড়ছেন কোণঠাসা। পরাজয়ের পর কলকাতায় অনুষ্ঠিত তার প্রথম কর্মসূচিকে ঘিরে মূলত শুরু হয় এই বিতর্ক। সেখানে দলীয় লোকজনের উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকায় দলের শক্তি ও ঐক্য নিয়ে প্রশ্ন তোলে শাসক দল বিজেপি। এর জন্য দলের অভ্যন্তরে ভাঙন, শীর্ষ নেতাদের নিষ্ক্রিয়তা এবং মমতার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের মতো পরিবারের সদস্যদেরও প্রকাশ্যে বিদ্রোহকে দায়ী করা হচ্ছে। পাশাপাশি বিজেপির আক্রমণাত্মক রাজনৈতিক কৌশল এবং বিরোধী শিবিরের অভ্যন্তরীণ সমন্বয়হীনতাও পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে বলে মনে করা হচ্ছে। হয়তো এক কাট্টা হয়ে একটা ইন্ডি জোট, যেটা তাদের জোট ছিল, সেই জোটটা আবার উঠে আসতে পারে যদি আদর্শগত বা রাজনৈতিকগত ফারাক যদি তিনি কমাতে পারেন, তাহলে হয়তো সর্বভারতীয় ভাবে হয়তো
মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটা লাইমলাইটে আসতে পারেন। ফলে ৮ জুন দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়া জোটের বৈঠক তৃণমূল নেত্রীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ এই বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শুধু একটি জোটের আলোচনা নয়, বরং দলের অভ্যন্তরীণ ভাঙন ঠেকানো এবং জাতীয় স্তরে নিজেদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখার শেষ চেষ্টা বলছেন বিশ্লেষকরা। আসমাতুলি, নিউজ 24। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের 1 মাসও না পেরোতেই তৃণমূল কংগ্রেসে দেখা দিয়েছে বড় ধরনের ভাঙনের ইঙ্গিত। দলের 80 জন বিধায়কের মধ্যে 58 জন নিজেদের আলাদা বিধানসভা দল হিসেবে স্বীকৃতি চেয়েছেন বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। সংখ্যাটি দল ত্যাগ বিরোধী আইনের সুরক্ষা পাওয়ার জন্য প্রয়োজনীয় 2/3 বেশি। এই পরিস্থিতি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের জন্যই নয়, পশ্চিমবঙ্গের ক্ষমতার সমীকরণের জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এখন নজর স্পিকারের সিদ্ধান্ত ও পরবর্তী রাজনৈতিক কৌশলের দিকে। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় 8 দিন হাসপাতালের গাফিলতি প্রমাণ হয়েছে এবং এই চিত্রগুলোই আসলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এবং একই সাথে যারা আসলে এই ঘটনার সঙ্গে জড়িত তাদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে আগামী রবিবার। ঈদের আগের দিন রাজধানীর মগবাজারে বেসরকারি হাসপাতাল 8 দিনে 6 শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা নাড়া দিয়েছে পুরো দেশকে। ঘটনার কারণ জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর আলাদা তদন্ত কমিটি গঠন করে। 4 দিন পর এলো প্রতিবেদন। গত 27 তারিখ সচিবালয় ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় উঠে এসেছে চরম গাফিলতির প্রমাণ। দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে হাসপাতালটি। তদন্ত কমিটি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মগবাজারস্থ 8 দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে গত 27/5/2026 তারিখে 6 জন নবজাতকের আকস্মিক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উক্ত হাসপাতালে বর্ণিত সময় দায়িত্বরত চিকিৎসক না থাকা ও নার্স স্টাফ এবং সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। কক্ষটি প্রায় 900 বর্গফুট, যেখানে 11 জন রোগী, নবজাতক এবং রোগীর লোকসহ প্রায় 50 জনের উপস্থিতি ছিল, যা ধারণ ক্ষমতার চেয়ে অনেক অনেক বেশি। তদন্ত কমিটির সুপারিশের আলোকে রোববার এ বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা কর্তৃপক্ষ এই প্রতিবেদন নিয়ে বসে বিদ্যমান আইনে যেই শাস্তি দেওয়া যায় আমরা সেটাই করবো ইনশাআল্লাহ। আগামী 2 দিন বন্ধ, রবিবারের ভিতরে আমরা সিদ্ধান্তে বলবো ইনশাআল্লাহ, আপনারা সন্ধ্যার মধ্যে জানাবেন। স্বাস্থ্যমন্ত্রী ব্রিফিংয়ে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ঘটনায় এমন দৃষ্টান্তমূলক শাস্তি হবে যাতে দেশের সব হাসপাতাল সতর্ক হয়। আমরা যে কার্যক্রম গ্রহণ করতে যাচ্ছি, যেভাবে প্রত্যেকটা হাসপাতাল পরিদর্শনের জন্য আমরা চিন্তা ভাবনা করে স্থির করেছি, আর যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি, আমার দৃঢ় বিশ্বাস এই ধরনের সাহস আর কেউ পাবে না। এরকম বদ্ধ করে শিশু বা মানুষ রাখার সাহস আর কেউ পাবে বলে আমি বিশ্বাস করি না। তদন্ত রিপোর্টের ভিত্তিতে 8 দিন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, যার জবাব দিতে হবে 72 ঘন্টা অর্থাৎ রবিবার বিকেল 5টার মধ্যে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। মাত্র 5 কার্য দিবসে রায় ঘোষণার মতো বিরল দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে দেশে। আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার এই রায় দেয়া হবে রবিবার। বৃহস্পতিবার এই দিন ধার্য করেছেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। ঘাতক সোহেল এবং তার স্ত্রী স্বপ্নার সর্বোচ্চ সাজা হবে, এমনটাই আশা রাষ্ট্রপক্ষের। শিশু রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রমের চতুর্থ দিনও আদালতে তোলা হয় অভিযুক্ত 2 আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নাকে। এদিন যুক্তিতর্কের শুনানির শুরুতেই ধর্ষণ ও হত্যার মতো গুরুতর অপরাধের সাক্ষ্য ও প্রমাণাদি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌশলীরা। আসামি সোহেল রানার দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষীদের জবানবন্দিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় 2 আসামির মৃত্যুদণ্ডের দাবি জানায় রাষ্ট্রপক্ষ। তারা যেহেতু হেইনাস অফেন্স করেছে এবং এটা নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে, ইতোমধ্যে রেকর্ডকৃত সাক্ষ্য ম্যাটেরিয়ালসের মাধ্যমে আমরা এর সিভিয়ার পানিশমেন্ট চাই। সিভিয়ার পানিশমেন্ট হলো মৃত্যুদণ্ড চাই। এদিকে আদালতে যুক্তিতর্কে ন্যায় বিচারের আবেদন জানান আসামি পক্ষ। যেহেতু আসামি দোষ স্বীকার করছে এবং গতকালকে বিজ্ঞ আদালতে সে
বলেছে সে দোষী, সে মাপ চায়, তার মানে সে অপরাধী। তা আমি বলেছি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক, এবং তার যে স্ত্রী স্বপ্না আক্তার, সে যেহেতু লাশ গুমের বিষয়ে সহায়তা প্রদান করেছে, আমি বলেছি তাকে সংশ্লিষ্ট আইনে যে সর্বোচ্চ সাজা আছে 7 বছর, সেই বিধান অনুযায়ী তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হোক। আলোচিত এই মামলার রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রবিবার রায়ের দিন ধার্য করেন আদালত। আমাদের উপস্থাপিত সকল সাক্ষীর সাক্ষ্যের নিরিখে তার স্বীয় বিবেচনায় যথোপযুক্ত বা শাস্তি প্রদান করে ন্যায় বিচারের স্বার্থে দৃষ্টান্তমূলক রায় প্রদান করবেন। এবং আমরা এও জানাচ্ছি, মাননীয় ট্রাইব্যুনাল আগামী রবিবার এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনালের স্বীয় বিবেচনায়। মাত্র 5 কর্মদিবসেই শেষ হতে যাচ্ছে চাঞ্চল্যকর রামিসা হত্যা মামলার বিচার, যার মধ্য দিয়ে দেশে বিরল এক দৃষ্টান্ত তৈরি হতে যাচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। নাইম আলজিকো, নিউজ 24, ঢাকা। বিদ্যুৎ বিভাগের অনুরোধে আবাসিকে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এর মধ্যে রয়েছে লাইফলাইনের 0 থেকে 50 ও আবাসিক প্রথম ধাপের 0 থেকে 75 ইউনিট পর্যন্ত ব্যবহারকারী। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিইআরসি। প্রান্তিক গ্রাহকদের ভোগান্তির কথা বিবেচনা করে বিদ্যুতের নতুন দাম পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি বন্ধ না করে আইএমএফ ও বিশ্ব ব্যাংকের শর্ত পূরণে দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীতে বিক্ষোভ সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, 2 বছর দাম না বাড়ানোর আশ্বাস দিলেও মাত্র 3 মাসের মাথায় মূল্য বৃদ্ধি করে সরকার জনগণের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মিছিলের আগে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশে নেতারা অভিযোগ করেন, নির্বাচনের মাত্র 3 মাসের মাথায় 2 দফায় বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে দ্রুত প্রত্যাহারের দাবি জানান তারা। মানুষের কোনো সমস্যার সমাধান করার জন্য সরকারের কোনো পদক্ষেপ আছে বলে আমরা মনে করি না। এই অন্যায্য মূল্য বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরোয়ার বলেন, সরকার একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বিদ্যুতের মূল্য বৃদ্ধির মাধ্যমে কোটি গ্রাহকের ওপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আগামী 2 বছরের মধ্যে সরকার বিদ্যুতের কোনো দাম বাড়াবে না। আপনি ওয়াদা করেছিলেন, মাত্র 107 দিন 3 মাস চেয়ে পারলো না, আপনি বিদ্যুতের দাম বাড়িয়ে দিলেন। এ সময় তিনি আরও অভিযোগ করেন, বিদ্যুৎ খাতে দুর্নীতি বন্ধ না করে আইএমএফ ও বিশ্ব ব্যাংকের শর্ত পূরণে সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে। এই অর্থমন্ত্রী আমির খসরু সাহেব আইএমএফ এর শর্ত পূরণ করার জন্য বৈঠক করে আইএমএফ শর্ত দিয়েছে বিদ্যুতের দাম বাড়াও। বিশ্ব ব্যাংক আর আইএমএফ এর কাছে আমরা তো দাসখত দেইনি, আমরা তাদের গোলাম না। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মশাল মিছিল ও সমাবেশ করেন দলটির ঢাকা উত্তর মহানগরীর নেতারা। এ সময় অবিলম্বে ব্যর্থ জ্বালানি মন্ত্রীদের সরিয়ে দেওয়ার আহ্বান জানান তারা। জ্বালানি সংকটের নিরসন 2 জন মন্ত্রী ব্যর্থ। জনাব তারেক রহমান, যদি জনগণের লাঘব এবং জনগণকে সংকট থেকে মুক্তি দিতে চান, এই ব্যর্থ 2টা মন্ত্রীকে সরিয়ে দেন। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে বিদ্যুৎ ও জ্বালানির এই দফায় দফায় মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের ক্ষোভকে আরও উস্কে দিচ্ছে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সাদমান রাফিদ, নিউজ 24, ঢাকা। দর্শকের এই ছিল নিউজ 24 প্রবাসী সংবাদের এখনকার আয়োজনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।